আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রেজা স্টাডি কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় প্রিন্সিপাল অফ ফাইন্যান্স। প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এই সাবজেক্টটি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এবং বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আজকের ক্লাসে আমরা প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এই সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট অর্থাৎ চলতি দায় ব্যবস্থাপনা থেকে আলোচনা করব। কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট চলতি দায় ব্যবস্থাপনা এই চ্যাপ্টার থেকে প্রায় প্রতি বছর পার্ট সিতে অন্ততপক্ষে একটি অঙ্ক পরীক্ষায় এসে থাকে। আবার আমরা কখনো কখনো লক্ষ্য করি পার্ট সিতে একটি অঙ্ক এবং পার্ট বিতেও আরো একটি অঙ্ক এই চ্যাপ্টার থেকে এসে থাকে। কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট এই চ্যাপ্টার এর কয়েকটি ক্লাসের ভিডিও আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিব। যদি তোমরা এই ক্লাসের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো তাহলে কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট এই চ্যাপ্টার থেকে যে অঙ্কই আসুক তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। তাহলে লক্ষ্য করো, এখানে দেখো কারেন্ট লায়াবিলিটিস ম্যানেজমেন্ট অর্থাৎ চলতি দায় ব্যবস্থাপনা। কারেন্ট লায়াবিলিটি অর্থাৎ চলতি দায় কাকে বলে? যে দায় 1 বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয় তাকে কারেন্ট লায়াবিলিটি অর্থাৎ চলতি দায় বলে। আমরা চলতি দায় ব্যবস্থাপনা এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আজকের ক্লাসে সমাধান করব এবং অঙ্কটি বিস্তারিত আলোচনা করব। যদি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা। তো দেখো, এখানে মুসলিমা লিমিটেড নিডস টাকা 40 লক্ষ টু মিট ইটস রিকোয়ারমেন্ট and it has 3 অল্টারনেটিভ। মুসলিমা লিমিটেড এর 40 লক্ষ টাকা প্রয়োজন। সে নিচের 3টি বিকল্পের মাধ্যমে এই 40 লক্ষ টাকা সংগ্রহ করতে পারে। 3টি বিকল্প, এবার 1 2 3 3টি বিকল্প এখানে দেওয়া আছে এবং তোমাকে কি প্রশ্ন করা হয়েছে? হুইচ অল্টারনেটিভ কোন বিকল্প শুড দা কোম্পানি অর্থাৎ মুসলিমা লিমিটেড চুজ এন্ড হোয়াই। মুসলিমা লিমিটেড কোন বিকল্পটি পছন্দ করবে এবং কেন, এটাই তোমাদের অ্যান্সার দিতে হবে। তাহলে দেখো, এখানে 1 নাম্বার রিকোয়ারমেন্ট কি আছে? রিকোয়ারমেন্ট 1 এখানে কি বলা হয়েছে? ট্রেড ক্রেডিট এর অর্থ হচ্ছে ব্যবসায় ঋণ। ব্যবসায় ঋণ কাকে বলে? বাকিতে পণ্য ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে যে ঋণের সৃষ্টি হয় তাকে ব্যবসায় ঋণ বলে। বাকিতে পণ্য ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে যে ঋণের সৃষ্টি হয় তাকে কি বলে? ট্রেড ক্রেডিট অর্থাৎ ব্যবসায় ঋণ বলে। তো আমরা ব্যবসায় ঋণের ব্যয়টা নির্ণয় করব যে কস্ট অফ ট্রেড ক্রেডিট অর্থাৎ ব্যবসায় ঋণের ব্যয়। তো ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে দেখো, সর্বপ্রথম তুমি যেটা লক্ষ্য করবা, এখানে কি বলা আছে? বাই টাকা 40 লক্ষ অফ র ম্যাটেরিয়াল। 40 লক্ষ টাকা দিয়ে র ম্যাটেরিয়াল ক্রয় করা হবে। 320 নিট 60 টান, যার শর্ত থাকবে 320 নিট 60 টান। তো এই শর্তটা তোমাকে বুঝতে হবে যে 320 নিট 60 এর অর্থ কি, যে 320 নিট 60 এর অর্থ কি, এটা তোমার খুব সুন্দর করে বুঝতে পারে। তাহলে তুমি কস্ট অফ ট্রেড ক্রেডিট অর্থাৎ ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করতে পারবা। দেখো, 320 অর্থাৎ 20 দিনের মধ্যে যদি তুমি টাকা পরিশোধ করো তাহলে তোমাকে 3% বার্তা দেওয়া হবে। যদি তুমি 20 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করো সেক্ষেত্রে তোমাকে 3% বার্তা দেওয়া হবে। অবশ্যই 60 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। তাহলে এই কথাটার অর্থ কি, যে 320
নিট 60 এর অর্থ হচ্ছে এই ঋণের মেয়াদ 60 দিন। অবশ্যই 60 দিনের মধ্যে টাকাটা তোমাকে পরিশোধ করতে হবে। আর যদি তুমি 20 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে পারো সেক্ষেত্রে তোমাকে 3% বার্তা দেওয়া হবে। তো দেখো কস্ট অফ ট্রেড ক্রেডিট এর ক্ষেত্রে তুমি নির্ণয় করবা এপিআর অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট রেট এর সূত্র এপিআর। এপিআর সমান কি অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। এপিআর এর সূত্র কি দেখো, এপিআর সমান সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর গুণ 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি গুণ 100। দেখো এখানে সিডিআর এর অর্থ হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট। সিডিআর অর্থাৎ ক্যাশ ডিসকাউন্ট রেট। এবার সিপি কি, সিপি সমান ক্রেডিট পিরিয়ড। এবার দেখো ডিপি সমান কি ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে দেখো সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট অর্থাৎ নগদ বার্তার হার, যে 20 দিনের মধ্যে যদি তুমি টাকাটা পরিশোধ করতে পারো তাহলে 3% বার্তা পাওয়া যাবে। তাহলে এখানে সিডিআর এর মান কত, 3। অর্থাৎ অঙ্ক করার পূর্বে সর্বপ্রথম তোমরা হেয়ার দিয়ে এখান থেকে মানগুলো তোমরা লিখে নিবা। তাহলে এখানে দেখো সিডিআর ক্যাশ ডিসকাউন্ট রেট নগদ বার্তার হার, অর্থাৎ 20 দিনের মধ্যে যদি তুমি টাকা পরিশোধ করো কত পার্সেন্ট বার্তা পাবা, 3% বার্তা পাবা, অর্থাৎ নগদ বার্তার হার 3। এবার দেখো ডিপি ডিসকাউন্ট পিরিয়ড, কত দিনের মধ্যে পরিশোধ করলে তুমি বার্তা পাবা, ডিসকাউন্ট পিরিয়ড অর্থাৎ ডিপি সমান 20 দিন। অর্থাৎ 20 দিনের মধ্যে যদি তুমি টাকাটা পরিশোধ করো সেক্ষেত্রে তুমি 3% বার্তা পাবা। এবার দেখো সিপি ক্রেডিট পিরিয়ড অর্থাৎ ঋণের মেয়াদ, ঋণের টাকাটা কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এখানে দেখা আছে কি নিট 60 অর্থাৎ সিপি সমান 60 ডে, অর্থাৎ 60 দিনের মধ্যে অবশ্যই টাকাটা তোমাকে পরিশোধ করতে হবে। তো অঙ্ক করার ক্ষেত্রে তোমরা এই অংশটা লিখবা না, এটা তোমাদের বোঝানোর জন্য আমি লিখলাম। এই সূত্রটা তোমরা মুখস্থ করবা এবং প্রত্যেকটার যে মান তোমরা মনে রাখবা, যে সিডিআর সমান কি ক্যাশ ডিসকাউন্ট রেট, সিপি সমান কি ক্রেডিট পিরিয়ড, ডিপি সমান কি ডিসকাউন্ট পিরিয়ড, এপিআর সমান কি অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। এপিআর এর সূত্র কি সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর গুণ 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি গুণ 100। এই অংশটা তোমরা মুখস্থ করে রাখবা, কিন্তু পরীক্ষার হলে তোমরা এই অংশটা লিখবা না। অঙ্ক শুরু করবা হেয়ার দিয়ে, যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো এখানে লিখবা। এবার আমরা কি বের করব, এপিআর অর্থাৎ অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। এপিআর এর সূত্র কি, উই নো এপিআর সমান সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর গুণ 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি গুণ 100। তো দেখো এখানে সিডিআর এর মান কত, 3 ডিভাইডেড 100 মাইনাস সিডিআর এর মান হচ্ছে 3, 360 ডিভাইডেড সিপি এর মান কত 60, ডিপি এর মান কত 20 ইন্টু 100। দেখো 3 ডিভাইডেড 97 গুণ 360 ডিভাইডেড 40 ইন্টু 100। 3 ডিভাইডেড 97 কত হয় দেখো, যে 3 ডিভাইডেড 97 অর্থাৎ 0.0309
0.0309 গুণ 0 কেটে দিলাম 4 নং 36 অর্থাৎ 9 গুণ 100। তাহলে দেখো কত হয়, 0.0309 গুণ 9 গুণ 100 অর্থাৎ 27.81, 27.81। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 27.81% এপিআর সমান, অর্থাৎ কস্ট অফ ট্রেড ক্রেডিট এর সিম্পল ইন্টারেস্ট রেট 27.81%। এবার যদি কস্ট অফ ট্রেড ক্রেডিট এর কম্পাউন্ড ইন্টারেস্ট রেট নির্ণয় করতে বলা হয়, সেক্ষেত্রে সূত্রটা কি হবে দেখো। কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, কম্পাউন্ড ইন্টারেস্ট রেট এর সূত্র ইআইআর সমান, ইআইআর সমান 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100। এখানে দেখো 1 প্লাস আর, আর কি এবং পাওয়ার কি এন, এন কি, আর হচ্ছে এই যে মূল সূত্র, এই মূল সূত্রের প্রথম অংশটা হচ্ছে আর এর মান, এই মূল সূত্রের প্রথম অংশ কি আর এর মান। তাহলে দেখো আর সমান কি, যে হেয়ার আর সমান এই মূল সূত্রের প্রথম অংশ, মূল সূত্রের প্রথম অংশ কি ছিল, সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর, যে সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর, তাহলে সিডিআর এর মান 3 ডিভাইডেড 100 মাইনাস 3 সমান 3 ডিভাইডেড 97, কত হয় দেখো যে 0.0309, 0.0309। আর এন সমান কত, এন হচ্ছে এই সূত্রের দ্বিতীয় অংশ, এন কি এই সূত্রের দ্বিতীয় অংশ, অর্থাৎ 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি, 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি। তাহলে 360 ডিভাইডেড সিপির মান কত, সিপি সমান 60 ডে অর্থাৎ 60 মাইনাস ডিপি কত 20 ডে। দেখো 360 ডিভাইডেড 40 অর্থাৎ 9, তাহলে এন সমান 9। এবার এই সূত্রে মান বসায় দাও, 1 প্লাস আর এর মান কত 0.0309, এই যে আর সমান 0.0309 পাওয়ার এন, এন সমান কত 9 মাইনাস 1 ইন্টু 100। তাহলে দেখো 1.0309 পাওয়ার 9 মাইনাস 1 ইন্টু 100। তাহলে দেখো 1.0309 পাওয়ার 9 মাইনাস 1 গুণ 100 সমান 31.51, 31.51%। তাহলে এটা কি ইআইআর, ইআইআর এর ফুল মিনিং কি, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, অর্থাৎ ইআইআর সমান কত 31.51%। তাহলে এটা ছিল কি কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, আর এটা ছিল কস্ট অফ ট্রেড ক্রেডিটের সিম্পল ইন্টারেস্ট রেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষায় যখন এই ট্রেড ক্রেডিট আসবে তখন তুমি প্রথমে এপিআর বের করবা, তারপরে তুমি ইআইআর বের করবা, আর যখন তুমি কম্পেয়ার করবা প্রত্যেকটারই ইআইআর এর সাথে কম্পেয়ার করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 1 নম্বরের অ্যান্সারটা লিখে রাখি সাইডে, যে আমরা যে অ্যান্সারটা পেলাম যে একের এ পি আর সমান কত পেয়েছি 27.81%, 27.81%। আর ই আই আর সমান কত পেয়েছি 31.51%, 31.51%। এবার দেখো রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 2 নাম্বার রিকোয়ারমেন্টে কি চেয়েছে, ব্যাংক লোন, ব্যাংক লোন কম্পেনসেটিং ব্যালেন্সের ক্ষেত্রে, ব্যাংক লোন কি কম্পেনসেটিং ব্যালেন্সের ক্ষেত্রে, অর্থাৎ যে ব্যাংক লোনের মেয়াদকাল 1 বছরের কম সময় থাকে,
1 বছরের কম সময় থাকে। এবং কম্পেনসেটিং ব্যালেন্সের ক্ষেত্রে দেখো কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ ব্যাংক লোন, ব্যাংক লোনের যে ব্যয়, ব্যাংক ঋণের যে ব্যয়, দেখো এ ব্যাংক উইল লেন্ড টাকা 40 লক্ষ। তাহলে ব্যাংক ধার দেবে কত টাকা? 40 লক্ষ এট 11% ইন্টারেস্টে। তাহলে ব্যাংক ধার দেবে 40 লক্ষ টাকা, সুদ কত পার্সেন্ট? 11%, উইথ 15% কম্পেনসেটিং ব্যালেন্স। কম্পেনসেটিং ব্যালেন্স অর্থাৎ ক্ষতিপূরণ উদ্বৃত্তে ব্যাংক 15% জমা রাখবে, কেটে রাখবে। ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স, ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স। দেখো ব্যাংক লোনের ক্ষেত্রে সর্বপ্রথম যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো হেয়ার দিয়ে তোমরা লিখে নিবা। দেখো এখানে বলা আছে এ ব্যাংক উইল লেন্ড টাকা 40 লক্ষ, অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নেওয়া হচ্ছে কত টাকা? 40 লক্ষ টাকা, অর্থাৎ প্রিন্সিপাল যেটা ঋণ নেওয়া হচ্ছে সেটা কত টাকা? 40 লক্ষ টাকা। আর ব্যাংক এই 40 লক্ষ টাকার উপরে কত পার্সেন্ট ইন্টারেস্ট নেবে? 11%, অর্থাৎ ইন্টারেস্ট আয় সমান 40 লক্ষ গুণ 11%। 40 লক্ষের 11% করলে কত হয় দেখো, গুণ 11%, 4,40,000, 4,40,000। এবার দেখো উইথ 15% কম্পেনসেটিং ব্যালেন্স, ব্যাংক 15% কম্পেনসেটিং ব্যালেন্সে কেটে রাখবে। তাহলে কম্পেনসেটিং ব্যালেন্স অর্থাৎ সিবি সমান 15%, এই 40 লক্ষের 15% কম্পেনসেটিং ব্যালেন্সে ব্যাংক কেটে রাখবে। তাহলে 40 লক্ষের 15% করলে কত হয় দেখো, গুণ 15%, 6 লক্ষ। দেখো এখানে ব্যাংক লোনের সূত্র কি? উই নো ইআইআর, ব্যাংক লোনের সরাসরি তোমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট রেট নির্ণয় করবা। অর্থাৎ ইআইআর সমান আই ডিভাইডেড পি মাইনাস সিবি গুণ 100, আই ডিভাইডেড পি মাইনাস সিবি গুণ 100। এবার তোমরা একটা বিষয় লক্ষ্য করবা, যদি অঙ্কে এই ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স, ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স এই কথাটা বলা থাকে অথবা ডিসকাউন্ট বেসিস এই কথাটা বলা থাকে, সেক্ষেত্রে সূত্রে এখানে মাইনাস আই হবে। আরেকবার বলি দেখো, যদি অঙ্কে ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স, ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স অথবা ডিসকাউন্ট বেসিস যদি বলা থাকে এখানে মাইনাস আই হবে। আর যদি ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স অথবা ডিসকাউন্ট বেসিস বলা না থাকে তাহলে এখানে মাইনাস আই হবে না। দেখো আমরা যে অঙ্কটা সলভ করছি এখানে বলা আছে ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স, তাহলে এখানে কি হবে? মাইনাস আই হবে। তাহলে দেখো মান বসাও যে আয় সমান কত? 4,40,000, 4,40,000 ডিভাইডেড ঋণ নিয়েছি কত টাকা? 40 লক্ষ টাকা, মাইনাস সিবি 6 লক্ষ, মাইনাস আয়ের মান কত? 4,40,000 গুণ 100। তাহলে দেখো 40 লক্ষ মাইনাস 6 লক্ষ মাইনাস 4,40,000, 4,40,000 ডিভাইডেড 29,60,000, 29,60,000 ইন্টু 100। তাহলে দেখো 4,40,000 ডিভাইডেড 29,60,000 গুণ 100 সমান 14.86%, 14.86%।
তাহলে দেখো ব্যাংক লোনের ক্ষেত্রে তোমরা সর্বপ্রথম যে তথ্যগুলো দেওয়া থাকবে সেটা সুন্দর করে হেয়ার দিয়ে আগে লিখবা যে পি সমান যত টাকা তুমি লোন নিবা 40 লক্ষ টাকা। এবার ইন্টারেস্ট বড় হাতের আয় সমান 40 লক্ষ গুণ কত পার্সেন্ট সুদ, 11%, 4,40,000। এবার কম্পেনসেটিং ব্যালেন্সে কত পার্সেন্ট কেটে রাখা হবে, 15%, অর্থাৎ 40 লক্ষ গুণ 15% অর্থাৎ 6 লক্ষ। তো এখানে ব্যাংক লোনের ক্ষেত্রে সরাসরি তোমরা ইআইআর এর সূত্র ব্যবহার করবা। ইআইআর সমান আই ডিভাইডেড পি মাইনাস সিবি, আই ডিভাইডেড পি মাইনাস সিবি। আর এই মাইনাস আই এটা কখন হবে, যদি অঙ্কে ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স বলা থাকে সেখানে মাইনাস আই হবে। আর যদি ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স অথবা ডিসকাউন্ট বেসিস এই কথাটা বলা না থাকে সেক্ষেত্রে এই যে বড় হাতের আই এখানে মাইনাস হবে না, অর্থাৎ তখন সূত্রটা হবে আই ডিভাইডেড পি মাইনাস সিবি। কিন্তু আমার অঙ্কে কি বলা আছে, ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স, তাহলে এখানে কি হবে, মাইনাস আই হবে। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এখানে যে অ্যান্সারটা হয়েছে আমরা ডান দিকে লিখে রাখি যে ইআইআর ইকুয়াল টু 14.86%। দেখো কমার্শিয়াল পেপারস, কমার্শিয়াল পেপারস কি, কমার্শিয়াল পেপারস ঋণপত্রের মতোই, কিন্তু কমার্শিয়াল পেপারস এর মেয়াদকাল 1 বছর বা তার কম সময় থাকে। তো কমার্শিয়াল পেপারস ইস্যু টাকা 40 লক্ষ ফর 6 মান্থ পিরিয়ড অ্যান্ড সেলস ভ্যালু টাকা 37,50,000, ফুলেটেশন কস্ট 2%। তাহলে কমার্শিয়াল পেপারস এই অঙ্ক করার পূর্বে তুমি হেয়ার দিয়ে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো আগে সুন্দর করে লিখবা। দেখো এখানে কমার্শিয়াল পেপারস এর ভ্যালু কত দেওয়া আছে, 40 লক্ষ টাকা। এটা হচ্ছে এফভি অর্থাৎ ফেস ভ্যালু, এফভি অর্থাৎ ফেস ভ্যালু কত টাকা, 40 লক্ষ টাকা। এবার দেখো এই কমার্শিয়াল পেপারস এর মেয়াদ কত, 6 মান্থ অর্থাৎ 6 মাস। ডেজ অফ ম্যাচুরিটি অর্থাৎ ডিএম, ডিএম সমান 6 মান্থ, 6 মান্থ অর্থাৎ 6 গুণ 30 সমান 180 ডে। দেখো সেলস ভ্যালু এসভি, সেলস ভ্যালু সমান 37,50,000। ফুলেটেশন কস্ট 2% অর্থাৎ এফসি সমান 2% অর্থাৎ 40 লক্ষ গুণ 2%। তাহলে 40 লক্ষের 2% পড়লে কত হয় দেখো, 80,000 টাকা। এভাবে আগে তোমরা মানগুলো বের করবা। এবার দেখো এনএসভি অর্থাৎ নিট সেলস ভ্যালু, এই যে সেলস ভ্যালু যেটা অঙ্কে দেওয়া আছে এই সেলস ভ্যালু থেকে আদার কস্ট অর্থাৎ যে কোনো কস্ট যদি থাকে, ফুলেটেশন কস্ট থাকতে পারে, স্ট্যাম্প ডিউটি থাকতে পারে, ব্রোকারেজ ফি থাকতে পারে, অর্থাৎ যে কোনো কস্ট থাকলে তোমরা কি করবা, এই সেলস ভ্যালু থেকে কস্টটা কি করবা, বিয়োগ করবা, অর্থাৎ সেলস ভ্যালু মাইনাস আদার কস্ট, সেলস ভ্যালু মাইনাস আদার্স কস্ট। তো সেলস ভ্যালু এখানে কত, 37,50,000 মাইনাস আদার কস্ট কি আছে, ফুলেটেশন কস্ট 80,000। দেখো 37,50,000 মাইনাস 80,000 36,70,000, 36,70,000 কি এনএসভি। তাহলে দেখো এখানে ফেস ভ্যালু দেওয়া ছিল কত, 40 লক্ষ টাকা, 6 মান্থ, ডেজ অফ ম্যাচুরিটি অর্থাৎ 180 দিন। এবার দেখো সেলস ভ্যালু 37,50,000, ফুলেটেশন কস্ট 2% অর্থাৎ ফেস ভ্যালুর উপরে 2% করলে কত হয়, 80,000 টাকা। এনএসভি কি, যে সেলস ভ্যালু থেকে আদার কস্ট অর্থাৎ যত রকম ব্যয় থাকবে বাদ দিলে কি পাবো আমরা, নিট সেলস ভ্যালু অর্থাৎ এনএসভি
পাবো। তো এখানে দেখো সেলস ভ্যালু 37,50,000, এর থেকে আদার কস্ট এফসি ছিল কত 80,000, বাদ দিলে কি 34,70,000। দেখো রিকোয়ারমেন্ট 3 কমার্শিয়াল পেপারস এর সূত্র কি? উই নো এপিআর অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট রেট সমান কমার্শিয়াল পেপারসের সিম্পল ইন্টারেস্ট রেট সমান যে এফভি মাইনাস এনএসভি ডিভাইডেড এনএসভি গুণ 360 ডিভাইডেড ডিএম গুণ 100। এফভি কি? ফেস ভ্যালু। এফভি কি? ফেস ভ্যালু। এফভি সমান ফেস ভ্যালু। এবার দেখো এনএসভি এসভি হচ্ছে সেলস ভ্যালু, এসভি কি? সেলস ভ্যালু। এনএসভি কি? নিট সেলস ভ্যালু। অর্থাৎ এই সেলস ভ্যালু থেকে আদার কস্ট যে কোনো কস্ট বাদ দিলে কি পাওয়া যাবে? নিট সেলস ভ্যালু পাওয়া যাবে। তাহলে এখানে এফভি অর্থাৎ এফভি ফেস ভ্যালু, এই ফেস ভ্যালুর মান কত আছে? 40 লক্ষ ডিভাইডেড মাইনাস এনএসভি নিট সেলস ভ্যালু কত? 36,70,000। এনএসভি কত? 36,70,000 গুণ 360 ডিভাইডেড 180 গুণ 100। তো দেখো 40 লক্ষ মাইনাস 36,70,000 ডিভাইডেড 36,70,000 গুণ 0.0899 গুণ দেখো 18 দুগুণা 36 2 ইন্টু 100 অর্থাৎ গুণ 2 টু 100 17.98%। 17.98%। অর্থাৎ কমার্শিয়াল পেপারসের এপিআর সিম্পল ইন্টারেস্ট রেট কত? 17.98%। এবার এই কমার্শিয়াল পেপারস এর যদি তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট রেট বের করো অর্থাৎ ইআইআর বের করো, তাহলে এখানে সিম্পল ইন্টারেস্ট রেটের মানটা আমরা এখানে লিখে রাখি এপিআর সমান 17.98%। এবার এই কমার্শিয়াল পেপারসের যদি তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের মানটা বের করো, সেক্ষেত্রে দেখো ইআইআর সমান অর্থাৎ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 1 প্লাস r টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। তো এখানে দেখো আর সমান কত? এখানে দেখো আগের মতোই ওই ট্রেড ক্রেডিটের মতোই যে এই সূত্রের প্রথম অংশ হচ্ছে আর এর মান এবং সূত্রের দ্বিতীয় অংশ হচ্ছে এন এর মান। সূত্রের প্রথম অংশ কি? আর এর মান, অর্থাৎ আর সমান এফভি মাইনাস এনএসভি ডিভাইডেড এনএসভি। এফভি হেয়ার দিয়ে তোমরা এখানে লিখবা, হেয়ার দিয়ে আর এর মানটা লিখবা যে এফভি মাইনাস এনএসভি ডিভাইডেড এনএসভি। দেখো এফভি এখানে কত আছে? 40 লক্ষ। এনএসভি কত? 36,70,000 ডিভাইডেড 36,70,000। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়? 0.0899। এই যে 0.0899। এবার এন সমান কি? এন সমান এই সূত্রের দ্বিতীয় অংশ। এন সমান সূত্রের দ্বিতীয় অংশ অর্থাৎ এন সমান 360 ডিভাইডেড ডিএম। এখানে দেখো 360 ডিভাইডেড ডিএম কত? 180 দিন সমান কত? 2। এখানে মান বসাও 1 প্লাস 0.0899 পাওয়ার এন, এন সমান কত? 2 মাইনাস 1 ইন্টু 100। 1.08 পাওয়ার 99 পাওয়ার 2
1.0899 পাওয়ার 2 মাইনাস 1 ইন্টু 100। তাহলে দেখো 1.0899 পাওয়ার 2 মাইনাস 1 ইন্টু 100 সমান 18.79%। 18.79%, অর্থাৎ কমার্শিয়াল পেপারসের কম্পাউন্ড ইন্টারেস্ট রেট কত? 18.79%। ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 18.79%। তো এখানে তোমার যেটা প্রশ্ন করা হয়েছিল, দেখো এখানে যেটা প্রশ্ন করা হয়েছিল যে হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি চুজ অ্যান্ড হোয়াই? মুসলিমা লিমিটেড কোন অল্টারনেটিভটা চুজ করবে এবং কেন চুজ করবে সেটাই তোমার অ্যান্সার দিতে হবে। মানে কোন কোম্পানি কোন অল্টারনেটিভ পছন্দ করবে এবং কেন। তো তোমরা লক্ষ্য করবা আমরা যে ইআইআর বের করেছি, তিনটা অল্টারনেটিভেরই ইআইআর দেখবা। ইআইআর অল্টারনেটিভ 1 31.51%, অল্টারনেটিভ 2 ইআইআর সমান 14.86%, অল্টারনেটিভ 3 ইআইআর সমান 18.79%। তাহলে এখানে দেখো ইআইআর ছোট কোনটা? 14.86%। অল্টারনেটিভ 2 এর ইআইআর ছোট। তাহলে যে অল্টারনেটিভের ইআইআরটা ছোট হবে ওই অল্টারনেটিভটাই আমাদের কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের ডিসিশন কি লিখতে হবে? দা কোম্পানি শুড চুজ অল্টারনেটিভ 2। দা কোম্পানি শুড চুজ অল্টারনেটিভ 2 বিকজ ইআইআর ইজ চিপেস্ট দেন আদার অল্টারনেটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে, পরামর্শ থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ক্লাসটি এত সময় ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।